দর্শক, আজকে আমরা একটা এই মাসের কৃষির আপডেটটা দিচ্ছি একেবারে খুব সুন্দর একটা জায়গা থেকে। আপনারা জানেন নেত্রকোনার বিজয়পুর, এটা চীনামাটির পাহাড়, আপনারা দেখছেন সাদা মাটি। একটু বলে নিই, আমি যেহেতু আপনাদের সাথে মৃত্তিকা বিজ্ঞানের, আমি যেহেতু একজন সায়েন্টিস্ট হিসেবে আপনাদেরকে একটু বলি যে এই মাটিতে ক্যালসিয়ামের কন্টেন্ট বেশি, আর এটার মেজর হচ্ছে মিনারেল হচ্ছে কায়োলিনাইট। তো আপনারা এটা বিশেষ করে চাকরির পরীক্ষাগুলোতে সবসময় আসে যে আপনারা বিভিন্ন রকম সয়েল পড়েছেন, যে সয়েলের মিনারোলজি পড়েছেন, যে 2:1 টাইপের, 1:2, 1:1 এরকম বিভিন্ন টাইপের আপনার মিনারেল আছে। কোনটা কি কত টাইপের সেটা একটু আপনারা জেনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের একটু সুবিধা হবে। আমি কিন্তু এই ভিডিওতে আপনাকে বলছি না, এই ভিডিওতে আপনাকে একটি ক্লু দিচ্ছি যে চাকরির পরীক্ষায় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিভিন্ন রকম মিনারেল যেগুলো আছে, মিনারেলগুলো কোনটা কত অনুপাতে থাকে, কোনটার ভিতরে পানি থাকে, কোনটার পানিটা বাইরে থাকে, কোনটার হাইড্রেশন ক্যাপাসিটি বেশি, কোনটার হাইড্রেশন ক্যাপাসিটি কম, এটা একটু দেখে রাখবেন। আর এই মাটিটা ইউজুয়ালি সাদা হয় কারণ এই মাটিতে আয়রন কন্টেন্ট এবং অর্গানিক ম্যাটার কন্টেন্ট অনেক কম থাকে, সেই জন্য এটা বাংলাদেশের এক্সক্লুসিভলি এই মাটিটা। এবং এখানে আপনারা দেখবেন যে পানি যেটা আছে, এই পানিটাও কিন্তু আপনার একদম ওই হোয়াইট ক্লের সংস্পর্শে এসে এই পানিটা একদম স্বচ্ছ, প্রায় ধবধবে নীল বা সাদাটে নীল এরকম হয়ে গেছে। এটা হচ্ছে যে এই অঞ্চলের একটা স্পেশাল মাটি। এইবার আপনারা জানেন আমরা প্রতি মাসের কৃষিতে আমরা প্রতি মাসের ওই মাসের কাজগুলো বলি। তো এই মাসে আপনারা জানেন কি না, আমাদের এগ্রিকালচারে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি মৌসুম শুরু হয়েছে। রবি মৌসুমের ক্ষেত্রে আমাদের যেটা প্রধান সেটা হচ্ছে যে বিভিন্ন রকম সবজির বীজ অলরেডি লাগানো হয়েছে। আপনাদেরকে একটু বলি, পলিনেট হাউস সম্বন্ধে একটু জেনে রাখবেন। আপনার বাংলাদেশে এখন রিসেন্টলি বিভিন্ন রকম সবজির চারা করা হয় পলিনেট হাউসে। পলিনেট হাউসে চাষ করলে কি কি সুবিধা? পলিনেট হাউসে আপনার ময়েশ্চারটাকে মেনটেন করা যায়, টেম্পারেচারটাকে মেনটেন করা যায়। তারপর আপনার পলিনেট হাউসে আরেকটা বড় সুবিধা হচ্ছে যে আপনি সেখানে পোকামাকড়কেও কন্ট্রোল করতে পারেন। পলিনেট হাউসটা এখন জনপ্রিয় একটা টেকনোলজি। পলিনেট হাউস সম্বন্ধে একটু জেনে রাখবেন। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু বলবো, পলিনেট হাউসের পাশাপাশি এখন আপনারা বিভিন্ন ফসল যেহেতু লাগানো হচ্ছে রবি মৌসুম, সিড রেটটা জেনে রাখবেন। সিড রেটটা এরকম, দেখেন এখন কিন্তু আলু লাগানো হচ্ছে, তো আলুর যদি 1 হেক্টরে কতটুকু আলুর বীজ লাগে, আমরা নিশ্চয়ই বীজ লাগাই না, আমরা লাগাই কন্দ। তো আলুর কন্দর মধ্যে আপনার টিউবার যেটাকে বলে, সেক্ষেত্রে 1 হেক্টরের জন্য আপনার প্রায় 1500 কেজি, দ্যাট মিন্স 1.5 টন পরিমাণ আলুর টিউবার লাগে। তাহলে আলুর সিড রেটটা জেনে ফেললেন। কিন্তু আপনারা কি জানেন যে আলুর সিড রেট এত বেশি হলেও টোবাকোর সিড রেট কিন্তু মাত্র 90 গ্রাম পার হেক্টর। সেক্ষেত্রে টোবাকোর সিড ব্যাডটা কীরকম প্রিপারেশন হতে হবে, একদম ধুলা করে ফেলতে হবে, মানে সিড ব্যাডটাকে একদম মাঠের কৃষি নিয়ে আপনাদের বলছি। আর আলুটাকে অবশ্যই 15ই নভেম্বর বা এই নভেম্বর থেকে ম্যাক্সিমাম ডিসেম্বর এক্সিড করা যাবে না আলু লাগানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আলুর রোগবালাইগুলো কী কী একটু দেখে রাখবেন। আলুর ক্ষেত্রে লেড ব্লাইট অফ পটেটোটা একটা খুব বড় একটা ডিজিজ, মারাত্মক রকমের একটা আপনার হয়ে থাকে। কোন ওয়েদারটা লেড ব্লাইটের জন্য পজিটিভ, মানে লেড ব্লাইটটাকে প্রমোট করে? যদি আপনার দিন এবং রাতের দৈর্ঘ্যের পার্থক্য হয় এবং রাতের টেম্পারেচারের পার্থক্য হয়, প্রচুর কুয়াশা পড়ে, হিউমিডিটি বেশি থাকে, তখন কিন্তু লেড ব্লাইট হয়। লেড ব্লাইট কী কারণে হয় এটা জেনে রাখবেন। গাছে কী কী সিমটম সেটা জেনে রাখবেন। সব কথা কিন্তু একটা অ্যান্সারে দেওয়া যাবে না। আর সিড রেটগুলো অন্যান্য ফসলের ক্ষেত্রেও জেনে রাখবেন। আর বোরো ধানের ক্ষেত্রে, স্পেশালি বোরো ধানের ক্ষেত্রে আমরা সিড রেট, আমরা বলি ধানের চারা, এটা কিন্তু অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। ধানের চারার বয়স সর্বোচ্চ 40 দিন হবে। আর শীতকালে কিন্তু আপনার চারার গ্রোথ কমে যায়, কারণ হচ্ছে যে কুয়াশা পড়ে। সেক্ষেত্রে কুয়াশাটা ভেঙে দিতে হয়। যদি আপনি চারার মধ্যে কুয়াশা ভেঙে দেন তাহলে চারার গ্রোথটা ভালো হবে। আমরা বলি আউশ ধান 20 থেকে 25 দিন, আমন ধান 30 থেকে 35 দিন এবং বোরো ধান আমাদের 40 থেকে 45 দিন বয়সী চারা লাগানোর জন্য। এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে কৃষিতে একটা বড় একটা হচ্ছে যে সরিষার বীজ লাগানো শুরু হয়েছে। আপনারা জানেন কি না, এই বছর সরকার প্ল্যান নিয়েছে বিনা চাষে সরিষা করবে, মানে জিরো টিলেজে। এইবার যে মাঠে যে স্ট্যান্ডিং ফসল আছে, অলরেডি রিলে ক্রপের মতো করে স্ট্যান্ডিং ফসলে সরিষা ছিটিয়ে দেওয়া হচ্ছে। সরকার সারা দেশে কৃষকদেরকে বিনামূল্যে সরিষা দিচ্ছে, 1 কেজি করে, 10 কেজি করে এমওপি সার, 10 কেজি করে টিএসপি সার দিচ্ছে, যাতে করে কৃষকরা সরাসরি ধান ক্ষেতের মধ্যে ছিটায় দিতে পারে। ধান খেতে জাস্ট সরিষাটা ছিটায় দিলে যেটা হবে, ওই আপনার সরিষাটা আপনার ধান কেটে নিয়ে চলে আসবে, সরিষাটা বড় হয়ে যাবে। এটা যদিও কিছুটা লস হবে, কারণ হারভেস্টিংয়ের সময় কিছু সরিষা লস হবে, কিন্তু সরকার মনে করছে যেহেতু ধানটা
কাটা দেরি হয়ে যাচ্ছে, সরিষাটা যদি একটু আর্লি লাগাতে পারি তাহলে আমরা সরিষাটা পুরোটাই হারভেস্ট করতে পারবো। এবং আমাদের তেল ফসলে আমাদের সরিষাতে তেলের পার্সেন্টেজ কত, কোন জাতের সরিষাগুলো বাংলাদেশে সবচেয়ে ভালো, আপনারা জানেন বাড়ি সরিষা 14টা সবচেয়ে ভালো, এই বিষয়গুলো জানবেন। ভেজিটেবল নিয়ে আপনারা ডিটেল পড়বেন, কারণ রবি ফসলের মধ্যে ভেজিটেবলগুলো টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কোন ভ্যারাইটিগুলোর কী কী বৈশিষ্ট্য আছে, এগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনার এই প্রতি মাসে যদি আপনারা আপডেটগুলো জেনে রাখেন তাহলে কিন্তু এগ্রিকালচারের বেসিক নলেজগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে। আমি যেগুলো বলে রাখছি এগুলোর প্রত্যেকটা ভ্যারাইটির বর্ণনা, কোন ভ্যারাইটিটা সবচেয়ে প্রমিনেন্ট, এই মুহূর্তে যদি টমেটো লাগান তাহলে কোন টমেটোগুলো আপনারা সবচেয়ে ভালো, হাইব্রিড টমেটোর কী কী সুবিধা, টমেটোর কী কী রোগবালাই, বেগুনের কী কী রোগবালাই, সিমের কী কী সমস্যা, এই জিনিসগুলো আপনারা জেনে রাখবেন। তো যাই হোক, আজকে আমরা আপনাদেরকে অনেকগুলো কথা বললাম। আমরা নেত্রকোনার বিজয়পুর থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি, যে আপনারা যদি এই স্পটটা ঘুরে যান অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।